বসন্ত বিলাপ। জোড়াসাঁকোর তেতলার বারান্দার আড্ডায় সেদিন সংস্কৃত নাটক পাঠ করছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। বসন্ত উৎসবের বর্ণনা পড়তে পড়তে তার মনে হলো কি সুন্দর ছিল সেকালের বসন্ত উৎসব, যেন হৃদয়ের হরি খেলা। তিনি সবাইকে বলেন, দেখো, আমরা এমন প্রাণ খুলে আবির মাখতে পারি না কেন? দেশীরীতির এই রঙের উৎসবকে কি ফিরিয়ে আনা যায় না? কাদম্বরীও উৎসাহে মেতে উঠলেন। কেন পারবে না? আমাদের উঠোনেই বসন্ত উৎসব করলে হয়, কিংবা পাশের বৈঠকখানার বাড়ির আঙানায়। তাহলে গুণদাদাকে খবর পাঠানো হোক। স্বর্ণ বললেন, দুবাড়ির ভাই বোনেরা মিলে দারুণ মজার বসন্ত খেলা হবে। এসব ব্যাপারে গুণেন্দ্রনাথের বরাবর খুব উৎসাহ। দুবাড়ির ছেলে মেয়েদের নিয়ে আগেও তিনি হিন্দু মেলা বা নবনাটকের আয়োজনে মেতে উঠেছেন। যদিও এর মধ্যে বৈঠকখানা বাড়ির ভাগ নিয়ে বিধবা ভাই বউ ত্রিপুরা সুন্দরীর বিরুদ্ধে মামলা ঠুকেছেন দেবেন ঠাকুর। নিঃসন্তান ত্রিপুরা সুন্দরী দত্তক নিতে চেয়েছিলেন মেজ বউ যোগমায়ার ছোট ছেলে গুণেনকে। তাতে দ্বারকানাথের সম্পত্তির অনেকটা অংশই গুণেনের ভাগে পড়ত। দেবেন ঠাকুর সেই আশঙ্কায় সুপ্রিম কোর্টে মামলা করে দাবি করলেন বিধবার দত্তক নেওয়ার অধিকার নেই। রায় দেবেনের পক্ষে গেল, ফলে ছোট ভাই নগেনের ভাগে সম্পত্তির অনেকটাই অর্জন করলেন তিনি। গুণেন বঞ্চিত হলেন। ত্রিপুরা সুন্দরী ক্ষুব্ধ হয়ে থাকলেন। তবু সেসব গায়ে না মেখে গুণেন্দ্র এবারেও মহানন্দে বসতবাড়ির ভাই বোনেদের সঙ্গে উৎসবে ঝাঁপিয়ে পড়লেন। ধর্ম নিয়ে দুবাড়ির বিভেদ হলেও ছেলে মেয়েদের মনের টান রয়ে গেছে। 6 নম্বরের ব্রাহ্ম বিয়েতে 5 নম্বরের হিন্দু আত্মীয়রা আসেন না, আবার 5 নম্বরের বিয়েতে 6 নম্বর বাড়ি আসেন না। কিন্তু প্রতিটি বিয়ে উপলক্ষেই থিয়েটার বা গানের আসর বসানো হয়। সেখানে 5 এবং 6 মিলেমিশে আনন্দ করে। এইসব আয়োজনে গুণেন খুব উৎসাহী। গোপাল উড়ের যাত্রা দেখে উৎসাহিত হয়ে গুণেন আর জ্যোতি মিলে বাড়িতে জোড়াসাঁকো নাট্যশালা তৈরি করেছে। নবনাটক সেখানেই অভিনীত হয়েছিল। বসন্ত উৎসবের নাচ গানও সেই মঞ্চে। আপন ঔদার্যে সকলকে জড়িয়ে নিয়ে উৎসবে মেতে উঠতে গুণেনের জুড়ি নেই। সুতরাং এক বসন্ত সন্ধ্যায় রঙিন আলোয় আর আবিরের বৈঠকখানা বাড়ির বাগান হয়ে উঠল নন্দন কানন। পিচকারিতে রং খেলাও বাদ রইল না। বসন্ত উৎসবে ঘনিষ্ঠ বন্ধুরাও আমন্ত্রিত। অক্ষয় ও শরৎ কুমারী এমন সমাবেশে পুলকিত হয়ে নিজেরা পরস্পর রং মাখাচ্ছেন। কাদম্বরী সেজেছেন সেকালিনীর মতো। বেলফুলের মালা জড়ানো কবরীতে পিন করা জর্জেটের ওড়না, হাতে মাধবীলতার কঙ্কন, গলায় মাধবী মালা, কানেও ঝুমকোর মতো একগুচ্ছ মাধবী ফুল। তাকে দেখে জ্যোতিও মুগ্ধ হয়ে 2 হাত বাড়িয়ে ডাক দিলেন, ওই মাধবিকা কুসুমনন্দিতা। কাদম্বরীও হাত বাড়িয়ে জ্যোতির সাদা জামায় আবির ছড়িয়ে দিয়ে বললেন, ওহে আবির লাঞ্ছিত যুবা, এসো আমরা বসন্তের আবাহন করি। কন্দর্প নিন্দিত জ্যোতিরিন্দ্র ও অপরূপা কাদম্বরীর এই কৌতুক নাট্য সকলেই মুগ্ধ হয়ে দেখতে থাকেন। তারা যেন এই লৌকিক স্তর থেকে ঊর্ধ্বে কোনো মায়াজাল রচনা করেছেন বাগানে। একটু পরেই আবার সে দৃশ্য ভেঙে আর একটি দৃশ্যের জন্ম হয়। যেন নাটকের পালা বদলের মতো এক এক টুকরো কথা, সংলাপ, ভঙ্গি, দৃশ্য ছড়িয়ে পড়তে থাকে বসন্তের বাগানে। একসময় বিহারীলাল অঞ্জলি ভরা আবির নিয়ে এগিয়ে আসেন কাদম্বরীর দিকে। আঙুলে করে গুঁড়ো গুঁড়ো লাল, সবুজ, গোলাপি বৃষ্টির মতো ছড়িয়ে দিতে থাকেন কাদম্বরীর মাথায়, গায়ে, সারা শরীরে। কাদম্বরীও কিশোরীর উচ্ছ্বাসে গোল হয়ে ঘুরে ঘুরে ভিজতে থাকেন সেই আবির বর্ষণে। ঘুরতে ঘুরতে হঠাৎই কাদম্বরীর চোখ পড়ে যায় রূপার দিকে। এক গোরা সাহেব রূপাকে আচ্ছা করে আবির মাখাচ্ছে, আর রূপা বেহায়ার মতো খিলখিল হাসিতে লুটিয়ে পড়ছে।
এর সঙ্গেই তো রূপার খুব মাখামাখি শোনা যাচ্ছে। কাদম্বরীর মেজাজ খারাপ হয়ে যায় রূপার বেহায়াপনায়। রূপা সাহেব যুবকটির হাত ধরে টানতে টানতে কাদম্বরীর কাছে নিয়ে আসে। দেখো নতুন বধূ, তোমাকে দেখি না পরী ভেবেছে হরি সাহেব, তোমাকে বলছে এঞ্জেল। আমি আলাপ করতে ধরে এনেছি। কাদম্বরী তার হাত ধরে দূরে টেনে নিয়ে এসে বলেন, তোর কি কোনোদিন বোধ বুদ্ধি হবে না রূপা? কোথাকার একটা ফিরিঙ্গি সাহেবকে হাত ধরে টানছিস? পরপুরুষের গায়ে হাত দিতে নেই জানিস না? আর আমি কি অচেনা লোকের সঙ্গে কথা বলি কোনোদিন? রূপা কাঁদো কাঁদো হয়ে বলে, বারে তুমি যে বিহারী বাবুর সঙ্গে আবির খেলছো তার বেলা? হরি সাহেব তো জ্যোতি দাদার বন্ধু, তিনি নেমন্তন্ন করেছেন, তার হাত ধরলে কি হয়? রূপা সাহস দেখে স্তম্ভিত কাদম্বরী বললেন, শোন রূপা, আমি কোনোদিন বিহারীলাল বাবুর হাত ধরে কথা বলিনি। আমাদের বাড়ির মেয়েরা শিক্ষিত হলেও পরপুরুষের সঙ্গে কথা বলে না, কারণ তাতে বাড়ির মর্যাদা নষ্ট হয়। আমি শুধু বিশেষ 2-4 জনের সঙ্গেই কথা বলি, যারা সজ্জন, প্রতিভাবান এবং আমার স্বামীর বিশেষ বন্ধু। তোর এত বড় সাহস যে আমার সঙ্গে নিজের তুলনা করিস? রূপা গোঁজ হয়ে বলে, কিন্তু হরি সাহেব আমার বন্ধু, আসলে ওর নাম হ্যারি শেফার্ড। আমি ওই নামে ডাকি, আর ওর সঙ্গে গল্প করতে আমার ভালো লাগে। কত অন্যরকম গল্প বলে, শুধু মেয়ে মহলে আটকে থাকতে আমার ভালো লাগে না। তোর বড়ি খাড়া আর খাড়া বড়ি তোর। ওর সঙ্গে তোর আলাপ হলো কি করে? রাগত স্বরে জানতে চান কাদম্বরী। রাগলে তাকে আরো সুন্দর দেখায়। কাদম্বরী বোঝেন হরি সাহেব হাঁ করে তাকিয়েছে তার দিকে, অন্যরাও দেখছে। রূপার ওপর আরো রাগ হয়। রূপকুমারী বলে, আলাপ তো তোমাদের বিদ্বজ্জন সভায়, ওকে আমার ভালো লাগে। রাগ করো না নতুন বোঠান, পায়ে পড়ে রাগ করো না। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। ক্রুদ্ধ কাদম্বরী রূপার হাত ধরতে যান, তার মাধবী কঙ্কন খুলে পড়ে মাটিতে। সেই ফাঁকে তার হাতের নাগাল ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায় রূপা। হ্যারি দূরের গাছতলায় গিয়ে বসেছে। রূপা তার পাশে বসে পড়ে বলে, ধুর, কিছু ভালো লাগে না আমার। সবাই সবসময় যেন আটকে রাখতে চায়। এটা করবে না, ওটা করবে না, ওখানে যাবে না, ওর সঙ্গে মিশবে না। আমার নিজের কি কোনো ইচ্ছে থাকতে নেই? হ্যারি ওর কাঁধে হাত রেখে বলেন, তোমার অস্থিরতা আমি বুঝতে পারি। একসময় আমাদের দেশের মেয়েদেরও এরকম আটকে রাখা হতো, কিন্তু এখন সব পাল্টে গেছে। এখন মহিলারা ভোটাধিকারের জন্য আন্দোলন করতে রাস্তায় নেমেছে। ইউরোপের মেয়েরা অনেক লড়াই করে স্বাধীন হয়েছে। কতটা স্বাধীন? রূপা জানতে চায়। ওরা একা একা জাহাজে চেপে বিদেশ যেতে পারে, যেখানে ইচ্ছে যেতে পারে। আমার খুব ইচ্ছে করে সারা দুনিয়া ঘুরে বেড়াই। হ্যারি বললেন, আমাদের দেশে পুরুষরাও ইকুয়াল রাইটস নিয়ে সিরিয়াসলি ভাবছে। মেয়েরাও খুব উৎসাহিত। রূপা নিজের আবির মাখা চুলের গুচ্ছ নিয়ে খেলা করতে করতে বলে, তোমাদের দেশের মেয়েরা এত লড়াকু? তাহলে কোনো মেয়ে বুঝি কিছু লেখেনি? না না, মহিলারা না বললে স্ত্রী স্বাধীনতার প্রয়োজনটা কোনোদিন খেয়াল করতামই না আমরা পুরুষেরা। রূপার জিজ্ঞাসু মুখের দিকে তাকিয়ে হ্যারি জানালেন, আরো 100 বছর আগেই মারি উলস্টোনক্রাফট নামে একজন মহিলা মেয়েদের অধিকার নিয়ে একটা সাংঘাতিক বই লিখেছিলেন। তিনিই প্রশ্ন তোলেন, পুরুষের মনোমতো পুতুল হয়ে মেয়েদের বেঁচে থাকতে হবে কেন? মেয়েরা সহযোগী হয়ে পুরুষকে ভালোবাসবে, কিন্তু তার শাসনদণ্ড মেনে নেবে কেন? এসব প্রশ্ন তুলে তাকে অবশ্য অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল তখন।